ওকে, তাহলে আমরা দেখো আমরা ফ্রাইডেতে এই যে তোমার এই কোশ্চেন আসছিল, কোশ্চেন খ নাম্বার দেখলাম যে অনেকেই সলভ করতে গিয়ে প্রবলেমে পড়ে গেছো। খ নাম্বার কোশ্চেনটা দেখো, খ নাম্বার কোশ্চেনে বলছে যে s সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার এর সত্যতা যাচাই করো। ঠিক আছে, অনেকে এই খ নাম্বার সত্যতা যাচাই করতে গিয়ে অনেকে কি করছে জানো? অনেকে করছে কি, হ্যাঁ অনেকে করছে কি এরকম লেখছে যে আমরা জানি যদি বস্তু সমতলে চলে তাহলে s সমান u প্লাস v/2 ইনটু t, সমতলে চলমান বস্তুর ক্ষেত্রে, তাই না? বুঝতে পারছো? তারপরে সে কি করছে, সে রেফারেন্স একটা সমীকরণে সে বলছে যে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তো এখান থেকে সে কি করছে, সে হচ্ছে এই যে এটি মানে তো v মাইনাস u, তাই না? এটি মানে v মাইনাস u না, v সমান হচ্ছে u প্লাস এটি। সে করছে কি এই যে ত্বরণের যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশন থেকে সে v সমান u প্লাস এটি বের করে করছে কি এই যে s সমান u প্লাস v/2 ইনটু t, মানে এই যে গড় বেগ গুণ সময়, এই সূত্রের মধ্যে সে বেগের জায়গায় u প্লাস এটি প্রতিস্থাপন করছে। বুঝতে পারছো? লিখছে হচ্ছে u প্লাস v এর জায়গায় লিখছে u প্লাস এটি ডিভাইডেড 2, পুরোটার সাথে গুণ হচ্ছে t। ঠিক আছে, তারপর u যোগ করে 2u প্লাস এটি ওভার 2, তারপরে হোল ব্র্যাকেট ইনটু t, এটা লিখেছে, তাই না? তারপরে সে কি করছে, আরেকটু সামনের দিকে যখন আগাইছে সে লিখছে 2u/2 প্লাস এটি/2 হোল ব্র্যাকেট ইনটু t। ঠিক আছে, তারপরে 2 তো বাদ হয়ে যায়, u এর সাথে t গুণ হলে ut হয়। ঠিক আছে, আর উপরে কোনো সংখ্যা নাই, মানে এটি এর সহগ কিছু নাই, মানে 1 কোএফিসিয়েন্ট 1 বা সহগ 1/2, তাই না? 1/2 a আর এটি t গুণ হয় t স্কয়ার, তাই না? তারপরে তুমি s সমান u প্লাস হাফ এটি স্কয়ার লিখছো। কিন্তু ক্ষয়ের উত্তর কি এটা হবে নাকি? তোমাকে যদি বলতো যে সমীকরণটা প্রতিপাদন করো, মানে s সমান u প্লাস হাফ এটি স্কয়ার, এই সূত্রটা কিভাবে আসছে, এই সূত্রটা কেমনে তৈরি হয়, এটা যদি তোমাকে দেখাইতে বলতো, যদি বলতো প্রতিপাদন করো s সমান u প্লাস হাফ এটি স্কয়ার, তাহলে তুমি এই পর্যন্ত আসবা, তোমার প্রবলেমটা সলভ হয়ে যাবে, তাই না? কিন্তু তোমাকে এখানে বলছে সমীকরণ যাচাই করতে, খ নম্বরে কি করতে বলছে? সমীকরণ যাচাই করতে বলছে। যাচাই করতে বলছে কাকে? দেখো তো কাকে যাচাই করতে বলছে, কাকে? s সমান ut প্লাস হাফ a t স্কয়ার এর সত্যতা যাচাই। উত্তরটা লেখার সময় আমরা এরকম করে সত্যতা যাচাই লিখে এরকম নিচে আন্ডারলাইন দিয়ে দিব। বুঝতে পারছো? ক্ষয়ের উত্তর, ঠিক আছে? বুঝছো? এখন সত্যতা যাচাই করবা কি হবে? সমীকরণটা যে ঠিক আছে, এই সত্যতা যাচাই করবা হচ্ছে কি হবে? সত্যতা যাচাই করবা হচ্ছে মাত্রা দিয়ে, তাই না? কিভাবে? ফার্স্টে কি করব বলো তো? ফার্স্টে হচ্ছে দেখবা যে বাম পাশের পদ আছে কয়টা, বলতে পারো? পদ একটা। ডান পাশের পদ আছে কয়টা? পদ কি জিনিস? পদ রাশির মধ্যে যে জিনিসগুলো যোগ আকারে থাকে, সেগুলোকে আমরা পদ বলি। যেমন দেখো বাম পাশে একটা পদ হচ্ছে s, আর ডান পাশে কয়টা পদ দেখতে পাচ্ছি? দুইটা পদ। তুমি আগে দেখবা যে ডান পাশের এই জিনিসটা আর এই জিনিসটা, এদের দুজনকে যোগ করা যায় কিনা। কিভাবে বুঝবো যোগ করা যায় কিনা? যদি এইটা হয় 3টা আইসক্রিম আর যদি এইটা হয় 2টা ডিম, ঠিক আছে? 3টা আইসক্রিম আর 2টা ডিম জীবনে যোগ করা যাবে? জীবনে যোগ করা যাবে না। তার মানে এই দুটো যদি সেম জাতীয় রাশি হয় তাহলে এই দুটো থেকে আমরা একই রাশি পাবো s, তাই না? দুটো যদি সেম জাতীয় একই জাতীয় রাশি হয়, তার মানে কি এই দুটো একই জাতীয় রাশি হইতে হবে। বুঝতে পারছো? হ্যাঁ, তার মানে এই রাশিটা আর এই রাশিটা, দুটো রাশি যোগ করে যাতে দূরত্ব পাওয়া যায়, দুটো রাশি যোগ করে যাতে, তার মানে এটাও যদি একটা দূরত্ব হয়, ইউটি যদি একটা দূরত্ব হয়, আবার হাফ এটি স্কয়ার এটাও যদি একটা দূরত্ব হয়, তাহলে আমরা দূরত্ব যোগ করে দূরত্বটা পেতে পারি, তাই না? বুঝতে পারছো? তাহলে আমরা যদি চাই যে সত্যতা যাচাই করতে, তাহলে আমরা দেখবো এই সমীকরণের বাম পাশে কয়টা পদ? একটা পদ। আর ডান পাশে কয়টা পদ? দুটো জিনিস যোগ আকারে আছে, একটা ইউটি আর একটা হাফ এটি স্কয়ার, দুটো জিনিস যোগ আকারে আছে। আমরা বাম পাশে যে পদটা আছে s, আমরা সেই s এর মাত্রা বের করব। কি লিখবো? s এর মাত্রা। কি লিখবো? s এর মাত্রা লিখি। s এর মাত্রা কি? s টা কি? সরণ, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, দূরত্ব, এগুলো সব কি? এগুলো সব হচ্ছে লেন্থ। এদের সবার মাত্রা কি? লেন্থ। ঠিক আছে, এই জায়গাটায় লিখতে গিয়ে অনেকে কনফিউজ হয় যে স্যার আমরা তো মাত্রা লেখার সময় এরকম থার্ড ব্র্যাকেট ইউজ করি, তো এখানে যে স্যার থার্ড ব্র্যাকেট ইউজ করলেন না। থার্ড ব্র্যাকেট ইউজ না করার কারণ হচ্ছে কি জিনিস বলতো? আমরা তো মাত্রা লিখে দিয়েছি না? যদি আমরা মাত্রা উল্লেখ করে দিই তাহলে থার্ড ব্র্যাকেট দিতে হবে না। বুঝতে পারছো? সেই ক্ষেত্রে হয়তো তুমি লিখবা s এর মাত্রা সমান সমান l, হয় এইভাবে লিখবা, আর তা না হলে s লিখে একটা থার্ড ব্র্যাকেট ইউজ করবা। বুঝছো? এটা মানে হচ্ছে s এর মাত্রা লেন্থ। বুঝছো? যে কোনো একভাবে, হয় এইভাবে লিখবা, না হলে এইভাবে লিখবা। ঠিক আছে, আচ্ছা আমরা এই যে এটাই ব্যবহার করি। হ্যাঁ, আচ্ছা এবার বলো ডান পাশে পদ আছে, প্রথম পদ কত? ডান পাশে প্রথম পদ ইউটি। কি বলো? ইউটি। আমরা লিখবো ইউটি এর মাত্রা।
ইউটি এর মাত্রা। আচ্ছা বলো তো ইউ এর এবং ইউ এর মাত্রা কি? ইউ এর মাত্রা L T inverse 1. এল টি ইনভার্স 1 না, তার সাথে গুণ হচ্ছে টি এর মাত্রা না, টি এর মাত্রা কি বড় দিনা? আচ্ছা এবার কি হয় বলো তো টি ইনভার্স 1 আর টি ক্যালকুলেশন করলে কি হয়? টি ইনভার্স 1 আর টি ক্যালকুলেশন করলে কি হয়? 1 হয়, 0 হয় না? এই দেখো এই যে এই টি এর সাথে এই টি গুণাকার আছে না, আমরা সূচকের নিয়মে কি শিখছিলাম? যদি একাধিক ভিত্তি গুণাকার থাকে তাহলে সবগুলা ভিত্তির পরিবর্তে একটা ভিত্তি রেখে পাওয়ারগুলো যোগ করে দেওয়া হয়। তাহলে 80 আর 80 গুণাকার আছে, তাহলে t এর পাওয়ার -1 এর সাথে 80 এর পাওয়ার 1 যোগ করতে হবে, বুঝছো? তাহলে -1 + 1 কত হয়? 0 হয়। আর আমরা জানি যে কোনো জিনিসের পাওয়ার 0 দিলে 1 হয়, যে কোনো জিনিসের পাওয়ার 0 দিলে এটা কি হয় বলতে পারো? t এর পাওয়ার 0 দিলে 1 হয় কিভাবে? দেখো আমরা মোটামুটি একটা তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে মনে করো 5 এর পাওয়ার 2, 5 এর পাওয়ার 2। আচ্ছা বলো তো এটাও 25 এটাও 25 না, 25 কাটলে কি হয়? 1 হয় না? এরপর দেখো তো লিখতে পারি না 5 পাওয়ার 2 - 2, তারপর লিখতে পারি না 5 এর পাওয়ার 0, তারপর 5 এর পাওয়ার 0 দিলে 1 হয়। ওকে ঠিক আছে, যে কোনো জিনিসের পাওয়ার 0 দিলে কি হয়? 1 হয়। আচ্ছা তাহলে এবার বলো t ইনভার্স 1, এই যে t ইনভার্স 1 আর t কি হলো? 1 হলো, ওই 1 এর সাথে l গুণ করলে l একটা l, বুঝছো? ঠিক আছে। আচ্ছা এরপরে কার মান দেখো তো হাফ at স্কয়ার। শোনো এইখানে যে আমরা যে একটা কনস্ট্যান্ট সংখ্যা হাফ দেখতে পাচ্ছি, এই হাফের মাত্রা নির্ণয় করার কোনো প্রয়োজন নেই। হাফের আবার মাত্রা হবে নাকি? হাফের তো মাত্রা নাই, হাফটা একটা কনস্ট্যান্ট সংখ্যা। তাহলে আমরা মাত্রা নির্ণয় করব শুধুমাত্র হাফের সাথে ওই যে জিনিসটা আছে at স্কয়ার, ওটা দেখবো। হ্যাঁ এখন আইসক্রিম হাফটা আছে নাকি আইসক্রিম 10টা আছে নাকি আইসক্রিম 20টা আছে ওটা বিষয় না, এটা আইসক্রিম কিনা ওটা চেক করা জরুরি, বুঝতে পারছো? অর্থাৎ at স্কয়ারটা দূরত্ব আছে কিনা ওটা চেক করা জরুরি, বুঝতে পারছো? তাহলে এখন আমরা at স্কয়ারটা চেক করব যে at স্কয়ার মাত্রা কি হয়। ঠিক আছে, at স্কয়ার এর মাত্রা বুঝতে পারছো? at স্কয়ার মাত্রা কি হবে? তরলের মাত্রা কি? তরলের মাত্রা lt ইনভার্স 2 আর তার সাথে গুণ হচ্ছে না না ইনভার্সটা T square. t স্কয়ার, তাই না? আচ্ছা এবার t ইনভার্স 2 আর t স্কয়ার মানে কি? t টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার 0 হচ্ছে 1। আচ্ছা আর হচ্ছে এর সাথে গুণ করলে l হয়। এবার দেখো আমরা কি দেখতে পাচ্ছি? বাম পাশে একটা পদ s, তার মাত্রা কি? l। ডান পাশে দুইটা পদ, দুই পদের মাত্রা কি? তার মানে কি ডান পাশে যে দুইটা পদ আমরা পাইলাম এই দুইটা পদ কি সমজাতীয়? একই ধরনের, এটাও লেন্থ এটাও লেন্থ, তার মানে এটা যোগ করলে একটা লেন্থই হবে, লেন্থ আর লেন্থ যোগ করলে লেন্থই হয়, বুঝতে পারছো? তারপর দেখলাম এটা যে ধরনের রাশি এটাও সেই ধরনের রাশি, এভাবে করে আমরা চেক করতে পারবো যে এই সমীকরণটা সঠিক, বুঝতে পারছো? এখন আমরা কি লিখবো? আমরা লাস্ট লাইনে বুঝে দেখা যাচ্ছে কি লিখবো? লাস্ট লাইনে লিখবো দেখা যাচ্ছে বাম পাশের একটি পদের মাত্রা এবং ডান পাশের দুটি পদের মাত্রা একই, সুতরাং সমীকরণটি সঠিক। সুতরাং s সমান u প্লাস হাফ at স্কয়ার সমীকরণটি সঠিক। এভাবে করে অ্যানসার করব, বুঝতে পারছো? লাস্ট লাইনে আমি লিখে দেব দেখা যাচ্ছে বাম পক্ষের কি দেবো বলো তো? দেখা যাচ্ছে বাম পক্ষের একটি পদের মাত্রা, বাম পক্ষের একটি পদের মাত্রা এবং বাম পক্ষের একটি পদের মাত্রা এবং ডান পক্ষের দুটি পদের মাত্রা, দুটি পদের মাত্রা একই, তবে কি লিখবো? সুতরাং s সমান u প্লাস হাফ at স্কয়ার সমীকরণ সঠিক। লাস্ট লাইনে এসে লিখবো যে সুতরাং কি লিখবো বলতো? সুতরাং s সমান ut প্লাস হাফ a t স্কয়ার সঠিক। হ্যাঁ আমি লাস্ট লাইন এখানে এসেছি, তুমি আবার লাস্ট লাইন এখানে লেখো না তোমার খাতায়, সমীকরণটি তুমি একটু সুন্দর করে লেখো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটাই ছিল আমাদের সত্যতা যাচাই। হ্যাঁ একক দিয়ে মানে একক দিয়ে দুই পাশ ঠিক আছে নাকি চেক করবা। আচ্ছা এটা সাধারণত হচ্ছে এই যে আমরা যে মাত্রাটা এই যে mlt, হ্যাঁ mlt এবং হচ্ছে ভরের মাত্রা, এল হচ্ছে কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সরণ দূরত্ব, হ্যাঁ লেন্থ, আর হচ্ছে তোমার সময় মাত্রা হচ্ছে কি। সাধারণত আমরা সমীকরণগুলো চেক করি হচ্ছে এই মাত্রার মাধ্যমে আর কি। হ্যাঁ তো এটাই হচ্ছে প্রচলন বা প্রথা বা কনভেনশন, এটাই। তো একক দিয়ে চেক করে অ্যানসারটা দেওয়া যাবে না, হ্যাঁ মাত্রা দিয়ে অ্যানসারটা দিবা, ঠিক আছে? ওকে এই হচ্ছে ছিল আমাদের ওই একের খ নাম্বার প্রশ্ন, ঠিক আছে? আমরা একের যে অন্য প্রশ্নগুলো ছিল সেগুলোর মধ্যে আমার মনে হয় না তোমাদের আর কোনো জটিলতা আছে, বাকিগুলো তো আমরা করছি মনে হয় আগে, তাই না? আর এই যে গত পারবে না এর পারবে সেই ছোটবেলা ক্লাস 9 এ শিখছো, তাই না? আর এটা মনে হয় লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম গত ক্লাসে, তাই না? তাহলে এক নম্বর প্রশ্নে আর কোনো অসুবিধা নাই, আমাদের যেতে হবে হচ্ছে 2 নম্বর প্রশ্ন, ঠিক আছে? 2 নম্বর প্রশ্নে দেখো তো 2 নম্বর প্রশ্নে কোনো অসুবিধা আছে কিনা? অসুবিধা থাকার কথা, কারণ 2 নম্বর প্রশ্নটা এমন ভাবে করা হয়েছিল যদি কেউ শুধুমাত্র 2 নম্বর প্রশ্নের খ আর ঘ পারে, খ আর ঘ যদি পারে, খ আর ঘ দেবে না, খ আর ঘ এই দুটো প্রশ্ন যদি কেউ পারে তাহলে এই গতির চ্যাপ্টার আপনাকে পড়াতে হবে না,
আর করতে হবে না, হ্যাঁ ঠিক আছে, মানে এসএসসি পর্যন্ত আর করতে হবে না, ইন্টারভিউ খাবার করবো আর। ঠিক আছে, জীবনেও করতে হবে না এমন না বিষয়টা। আচ্ছা এই শোনো, আমাদের হচ্ছে এই যে 2 নম্বর প্রশ্নটা, তাই না? 2 নম্বর প্রশ্নের 2 এর খ নাম্বার সমতরণের বেলায় দ্বিগুণ সময়ে কি দ্বিগুণ দূরত্ব অতিক্রম করি? এখানে দেখো আর এখানে দেখো একটা প্রশ্ন করা আছে যে সমতরণ, এই হচ্ছে একটা ইনফরমেশন। আর বলছে দ্বিগুণ সময়ে তুমি দ্বিগুণ দূরত্ব অতিক্রম করো কিনা। তার মানে সময় এর সাথে দূরত্বের সম্পর্ক চেয়েছে, খেয়াল করছো? সময়ের সাথে দূরত্বের সম্পর্ক। এখন তুমি বলতে পারো যে স্যার আমরা তো জানি যে এস সমানুপাতিক টি স্কয়ার, এস সমানুপাতিক ওই যে স্থির অবস্থার মধ্যে সুষম ত্বরণে চলমান বস্তুর অতিক্রান্ত পথ সময়ের বর্গের সমানুপাতিক, বুঝছো না? এস সমানুপাতিক টি স্কয়ার। এখন তুমি বলতে পারো স্যার এখানে তো আপনি যে সময়ের সাথে দূরত্বের সম্পর্ক চাইছেন, বুঝলাম, আপনি বলছেন স্যার সময়টাকে দ্বিগুণ করে দিয়ে দ্বিগুণটা দূরত্ব এই কি বলে দূরত্বটা দ্বিগুণ হয় কিনা ওইটা চেক করতে বলছেন, তাই না? সময়টাকে দ্বিগুণ করে দিয়ে দূরত্বটা দ্বিগুণ হয় কিনা সেটা চেক করতে বলছেন। আচ্ছা, তো আমরা তো জানি যে এস সমানুপাতিক টি স্কয়ার মানে কি? দেখো এস সমানুপাতিক টি স্কয়ার মানে হচ্ছে এস সমান কনস্ট্যান্ট ইনটু টি স্কয়ার। এটা মানে হচ্ছে এস সমান এস বাই টি স্কয়ার সমান কনস্ট্যান্ট, তাই না? এটা মানে হচ্ছে s1 বাই t1 স্কয়ার সমান s2 বাই t2 স্কয়ার সমান s3 বাই t3 স্কয়ার সমান আরো যদি থাকে তাহলে sn বাই tn স্কয়ার। এই তো না? এটা কি মিন করে? এটা মিন করে 1 সেকেন্ডে কোন একটা বস্তু যে পথ অতিক্রম করছে সেই 1 সেকেন্ড কি স্কয়ার করব, আর ওই 1 সেকেন্ডে যে পথ গেছে সেটাকে ওই 1 সেকেন্ড স্কয়ার দিয়ে ভাগ দিব। ভাগ দিলে যেই সংখ্যা আসবে সেই সংখ্যাটা একটা নির্দিষ্ট সংখ্যা, ধ্রুবক সংখ্যা আসবে একটা, বুঝছো? হ্যাঁ, আবার 2 সেকেন্ডে একটা বস্তু যে পথ গিয়েছে সেই দূরত্বটা লিখবো এখানে, আর নিচে 2 সেকেন্ডকে স্কয়ার দিব, দেওয়ার পরে আবার একই সংখ্যা পাবো, বুঝছো? আবার 3 সেকেন্ডে একটা বস্তু যে পথ গিয়েছে সেই পথটা লিখবো, ভাগ দিব হচ্ছে ওই 3 সেকেন্ডকে স্কয়ার করব, 3 সেকেন্ডের স্কয়ার দিয়ে ভাগ করব, ভাগ করার পর দেখবো একই সংখ্যা আসতেছে, তাই না? এখন তুমি বলতে পারো স্যার আমরা তো জানি s1 বাই t1 স্কয়ার সমান s2 বাই t2 স্কয়ার সমান s3 বাই t3 স্কয়ার, তাই স্যার আমি এই জিনিসটা হেল্প পাই। এই যে স্যার এই সমীকরণটা বা এই তথ্যটা, এই ইনফরমেশনের হেল্প নিয়ে স্যার আমি এই যে এটা সময়ের সাথে দূরত্বের সম্পর্কটা করে ফেলবো, বুঝতে পারছো? তুমি ভাবতে পারো এরকম, এই দেখো এরকম ভাবতে পারো যে সময়কে দ্বিগুণ করব, তার মানে প্রথমে যে সময় দেবো পরের সময়টা তার ডাবল, পরের সময়টা তার ডাবল করে দেখবা যে দূরত্বটা ডাবল হয় কিনা, বুঝতে পারছো? তার মানে ব্যাপারটা এমন, মনে করো t1 সময়ে s1 পথ গিয়েছে, তাহলে s1 বাই t1 স্কয়ার, বুঝছো? এখন তুমি চাচ্ছ যে এই সময়টাকে ডাবল করে দিতে, সময়টাকে দ্বিগুণ সময়টাকে, এই যে সময় যদি t1 হয় তাহলে দূরত্ব কত? সময় t1 হলে দূরত্ব এখন তুমি চাচ্ছ সময়টাকে দ্বিগুণ করে দিতে, সময়টা যদি দ্বিগুণ হয় তাহলে 2t1, এটা বুঝছো? সময়টা যদি দ্বিগুণ হয়, তুমি দেখতে চাচ্ছ যে সময় যদি দ্বিগুণ হয় তাহলে দূরত্বটা কি দ্বিগুণ হয় কিনা, মানে নতুন যে দূরত্বটা আসে s2, এই s2 সাথে s1 এর সম্পর্ক করতে চাচ্ছ, বুঝছো? টাইমকে দ্বিগুণ করে দিয়ে দেখতে চাচ্ছ যে সময় যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে আগের দূরত্বে দ্বিগুণ হয় কিনা নতুন দূরত্বটা। তাহলে এখন আমরা নতুন দূরত্বের সাথে আগের দূরত্বের সম্পর্ক করব এই সমীকরণ থেকে, তাই তো? এখন আমরা এটাকে তাহলে ক্যালকুলেশন করে সামনের দিকে আগে দেখি কি আসে। আচ্ছা, বা লিখি s1 বাই বলতো t1 স্কয়ার সমান s2 বাই 4t1 স্কয়ার। ওকে, এই করো, দেখো তো আমরা কি চাই? আমরা s2 বের করতে চাই না? দেখো দুই পাশে t1 স্কয়ারটা হরে আছে, হরের মধ্যে t1 স্কয়ার না, তাহলে উভয় পক্ষকে আমরা t1 স্কয়ার দ্বারা গুণ করে দিই, t1 স্কয়ার দ্বারা গুণ করে দিলে t1 স্কয়ার বাদ হয়ে যায়, তাই না? আচ্ছা, এবার বলো তো কি হয়? s2 সমান কি হয়? s2 সমান 4s1। তার মানে আমরা খুশি হয়ে গেলাম যে এটা হচ্ছে আমাদের কোন দূরত্ব? নতুন দূরত্ব আগের দূরত্বের কয় গুণ? 4 গুণ। এখন আমাদের প্রশ্ন কি ছিল? আমাদের প্রশ্ন ছিল চেক করতে বলছে কি চেক করতে বলছে? প্রশ্ন চেক করতে বলছে কি বলতো? প্রশ্ন চেক করতে বলছে সমতলের বেলায় দ্বিগুণ সময়, মানে সময়কে দ্বিগুণ করলে দূরত্ব কি দ্বিগুণ হয় কিনা। এখন তো তুমি সুন্দর করে লেখা দিবা যে কি লিখে দিবা বলতো? তুমি লিখে দিবা যে যদি সময়কে দ্বিগুণ করা হয় তাহলে দূরত্বটা হবে আগের দূরত্বের 4 গুণ, এটা লিখে দিবা তুমি। আর তুমি ভাববা যে মনে হয় আমার উত্তরটা কারেক্ট হয়েছে, মনে হয় আমি ফুল মার্কস পেয়ে যাবো, বুঝছো? কিন্তু আসলে এইটা যে করছো এটাও হয় নাই। না হওয়ার কারণ কি জানো? না হওয়ার কারণ হচ্ছে তুমি যে সূত্রটা এখানে ব্যবহার করছো, সূত্রটা কি ব্যবহার করছো বলতে পারো?
এই দেখো তুমি যে সূত্রটা ব্যবহার করছো, তুমি যে সূত্রটা ব্যবহার করছো, বুঝছো? দাঁড়াও সূত্রটা দেখাই। এই যে তুমি কিন্তু এইটা ব্যবহার করছিলা, তুমি ব্যবহার করছিলা s সমানুপাতিক t স্কয়ার, এটা ব্যবহার করছিলা না? তোমার কি মনে আছে এই যে সূত্রটা, এই সূত্রটা তৈরি হওয়ার জন্য s সমানুপাতিক t স্কয়ার, এটা তৈরি হওয়ার জন্য তুমি দুইটা কন্ডিশন অ্যাপ্লাই করছিলা, মনে আছে? কোন সূত্রের মধ্যে কন্ডিশন অ্যাপ্লাই করছিলা? s সমান ut প্লাস হাফ এর স্কয়ার। এই সূত্রের মধ্যে তুমি দুইটা সূত্র অ্যাপ্লাই করছিলা, মানে দুইটা সূত্র না, সরি দুইটা শর্ত তুমি অ্যাপ্লাই করছিলা, দুইটা কন্ডিশন ছিল। একটা কন্ডিশন ছিল স্থির অবস্থান, একটা কন্ডিশন কি ছিল? স্থির অবস্থান বলার সাথে সাথে তুমি এটাকে 0 লিখে দিছিলা, স্থির অবস্থান, বুঝছো? স্থির অবস্থান মানে 0 গুণ t, আচ্ছা প্লাস হাফ গুণ তুমি বলছিলে স্থির অবস্থান এবং সমতরণ বা সুষমতরণ। স্থির অবস্থান এবং স্থির অবস্থান হতে সুষমতরণ, সুষমতরণে চলমান বস্তুর ক্ষেত্রে স্থির অবস্থানে সুষমতরণে স্থির অবস্থান বলার সাথে সাথে এটা 0 হয়ে গেছে। আর যখনই বলছো সুষমতরণ তখন এটা কনস্ট্যান্ট হয়ে গেছে, হাফ কনস্ট্যান্ট t স্কয়ার, বুঝছো? এটা তো ভাগ হয়ে গেছে 0 প্লাস হাফ কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের সাথে হাফ গুণ হলে কনস্ট্যান্টের সাথে আরেকটা কনস্ট্যান্ট গুণ হোক, ভাগ হোক, রুট হোক, স্কয়ার হোক, যাই হোক পুরো জিনিসটাই কি হয়ে যাবে? কনস্ট্যান্ট হয়ে যাবে। 0 প্লাস এই যে এটা ধ্রুবক, ধ্রুবকের সাথে হাফ গুণ হয়ে আবার নতুন ধ্রুবক k প্রাইম ইনটু t স্কয়ার, বুঝছো কিছু? তার মানে s সমান কি? নতুন ধ্রুবক ইনটু t স্কয়ার, তার মানে s সমানুপাতিক t স্কয়ার, বুঝছো? তাহলে এটা বলো তো এই যে s সমানুপাতিক t স্কয়ার, এটা তৈরি হওয়ার জন্য তোমার দুইটা কন্ডিশন লাগে না? একটা কন্ডিশন লাগে স্থির অবস্থান আর একটা কন্ডিশন লাগে সুষমতরণ। এখন কথা হচ্ছে তুমি এই সূত্রটা যে ব্যবহার করবা, এই সূত্রটা যে ব্যবহার করবা, দেখো তো এই সূত্র ব্যবহার করার জন্য তুমি কি অনুমতি প্রাপ্ত, তোমাকে অনুমতি দেওয়া হয়েছে। এখানে দেখো বলছে যে সমতরণের দ্বারায়, শুধু বলছে সমতরণ, শুধু ওরা বলেছে তরণটা কনস্ট্যান্ট, কিন্তু স্থির অবস্থান বা আদিবেগ সম্পর্কে কিছু বলছে? কিছু বলছে? যদি তোমাকে বলতো স্থির অবস্থান হতে সুষমতরণে চলমান বস্তুর ক্ষেত্রে আমরা দ্বিগুণ সময় দ্বিগুণ দূরত্ব অতিক্রম করি কি, যদি এটা বলতো তাহলে আমাদের এই উত্তরটা 100% কারেক্ট উত্তর হয়ে গেছে। কিন্তু আমাদেরকে যেহেতু ওরা শুধু সমতরণ বলছে, স্থির অবস্থান বলে নাই, এই কারণে আমরা কি করতে পারবো না, এটা ব্যবহার করতে পারবো না। তার মানে কি? তার মানে যেহেতু স্থির অবস্থান আমরা বলে দেয় নাই, এই জন্য আমাদেরকে কি করতে হবে? আদিবেগকে হিসাবে রেখে ক্যালকুলেশন করতে হবে, বুঝতে পারছো? আদিবেগকে হিসাবে রেখে ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা চলে যাই হচ্ছে নেক্সট প্রবলেমটা আমরা সলভ করি। কি জানি করতে যাচ্ছি আমরা, বলতো কি করতে যাচ্ছি? হ্যাঁ, এবং আমরা s সমানুপাতিক t স্কয়ার এটা ইউজ করব না, এটা ইউজ আমরা করতে পারবো না, বুঝতে পারছো? তাহলে আমরা কি লিখব বলো? ফার্স্টে হচ্ছে তুমি একটা কাজ করো, লিখে নাও এখানে সময়ের সাথে দূরত্ব না, সময়ের সাথে দূরত্ব দেখে নাও। মনে করি t সময়ে u আদিবেগ নিয়ে, কারণ আদিবেগকে আমরা স্থির অবস্থান তো করতে পারতেছি না, তাই না? t সময়ে মনে করি বস্তুটি, হ্যাঁ মনে করি বস্তুটি u আদিবেগ নিয়ে আর হচ্ছে a সুষমতরণ, তাই না? a সুষমতরণে, হ্যাঁ এই সুষমতরণে t সময় চলে s দূরত্ব বা পথ নাকি s দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে? s দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে? সুতরাং আমরা কি লিখতে পারবো? s সমান u t প্লাস হাফ এক্সিলারেশন t স্কয়ার, তাই তো? এটাকে একটা সমীকরণ দিয়ে রেখে দিলাম, বুঝছো? এবার আমরা কি করব বলো তো? এবার আমরা হচ্ছে এইখানেই জাস্ট টাইমটাকে দ্বিগুণ করে দিব নাকি? আচ্ছা, আবার টাইমটাকে দ্বিগুণ করে টাইমটা কি হয়ে যাবে? 2t। আবার যদি বস্তুটি দ্বিগুণ সময়ে 2t সময়ে, তাই না? বস্তুটি দ্বিগুণ সময়ে নতুন যে পথটা, নতুন যে দূরত্ব অতিক্রম করবে সেই নতুন দূরত্বকে কি ধরলাম? 2t সময়ে s প্রাইম দূরত্ব। আবার যদি বস্তুটি 2t সময়ে s প্রাইম দূরত্ব অতিক্রম করে, তাই না? তাহলে এবার বলো তো ইকুয়েশনটা কি হবে? s প্রাইম দূরত্ব আদিবেগ তো u ছিল আর টাইমটা ছিল কত? আগের টাইমের ডাবল টাইম ut প্লাস হাফ এক্সিলারেশন আগের মতই সমতরণ করছে, আগের তরণ আর এখনকার তরণ সেম, তাহলে হাফ a। আর টাইমটা কি হবে? আগের টাইমের দ্বিগুণ টাইম, আগের সময় দ্বিগুণ সময় স্কয়ার।
এখন আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি যে এই দুটো সমীকরণকে ক্যালকুলেশন করে এই নতুন দূরত্বের সাথে আগের দূরত্বের সম্পর্ক করতে। ঠিক আছে, নতুন সময়টা কি আগের সময় দ্বিগুণ করে দিছি না, নতুন সময় আগের সময় দ্বিগুণ করে দিছি, এবং ইউটাকে কি রাখছি, ইউটাকে আমরা 0 ধরে নেই। বুঝতে পারছো? ইউটাকে 0 হয়ে যাবে, ইউটাকে 0 হয়ে যাবে না। তাহলে নতুন টিটা হচ্ছে আগের টি এর ডাবল টি, নতুন টাইমটা হচ্ছে আগের টাইমের দ্বিগুণ 2t। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা বের করতে যাচ্ছি যে নতুন দূরত্বটা আগের দূরত্বের সাথে কেমন সম্পর্ক মেইনটেইন করে, অর্থাৎ s প্রাইমটা s এর সাথে কি সম্পর্ক তৈরি করে। বুঝতে পারছো? এখন বলো তো সমীকরণ দুটো আমরা সলভ করতে পারি, অথবা আরেকটা কাজ করতে পারি, আমরা তো s প্রাইমের সাথে s এর সম্পর্ক করব, আমরা s প্রাইমের সাথে এখানে s আনার চেষ্টা করি। ঠিক আছে, নতুন সমীকরণে। আচ্ছা বলো তো এটাকে কি লেখা যায়, 2ut প্লাস হাফ ইনটু এক্সেলারেশন ইনটু 2 স্কয়ার 4t স্কয়ার। এবার দেখো এখানে কিন্তু আমরা এই যে 2 আছে না, 2 এই যে 2, আবার দেখো এখানেও 2 আছে, কমন নিতে পারি। তার আগে একটা কাজ করি, এটাকে একটু সলভ করে নিই। হ্যাঁ, 2ut প্লাস এই হচ্ছে তোমার 280 স্কয়ার, এটা হচ্ছে 4 না, এই 2 কেটে দাও। 280 হ্যাঁ 280 স্কয়ার, 280 স্কয়ার। বুঝতে পারছো? তাহলে s প্রাইম সমান কি দাঁড়াবে, s প্রাইম সমান আমরা কি দেখতে পাচ্ছি, s প্রাইম সমান কি দাঁড়াবে, s প্রাইম দেখো তো s প্রাইমটা কি দাঁড়াবো, s প্রাইম সমান সমান, তাই না? দেখো এখানে দুইটা পদেই, এই প্রথম পদেও 2 আছে, আবার দ্বিতীয় পদেও 2 আছে। দেখছো দুইটা পদেই 2 আছে। আমরা 2টা কেন কমন নিব, যে স্যার 2 কমন নেওয়ার দরকার কি, স্যার টিও তো কমন আছে, আপনি 2 কমন নিচ্ছেন কেন, তাই না? টিও তো কমন নিতে পারেন, 2 কমন নিচ্ছি কেন, আমরা যে s প্রাইম, আমরা যদি s প্রাইমের সাথে দ্বিগুণ অফ s চাই, আমরা তো চাই হচ্ছে s প্রাইমের সাথে s এর ডাবল, এটা আসে কিনা, এইজন্য একটা 2 কমন নিয়ে দেখতেছি যে 2 এর সাথে কি গুণ আসে, 2 এর সাথে s গুণ আসে কিনা ওটা আমরা চেক করতেছি। বুঝতে পারছো? এইজন্য আমরা 2 কমন নিচ্ছি। বুঝেছো? 2 কেন কমন নিচ্ছি, আমরা দেখতে যাচ্ছি 2 কমন নেওয়ার পরে বাকিটুকু আমাদের s হয় কিনা। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা ডান পাশে 2 কমন নিয়ে নিলাম। কমন নিলে কি থাকতেছে বলো তো, ut তারপর প্লাস 80 স্কয়ার, প্লাস 80 স্কয়ার, প্লাস 80 স্কয়ার। বুঝতে পারছো? দেখো আমাদের কি প্রমাণ করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে s প্রাইমটা 2 এর, s প্রাইমটা হচ্ছে s এর দ্বিগুণ, s প্রাইমটা s এর দ্বিগুণ। এটা একটু তাকায় দেখো তো, এই জিনিসটা কি আমাদের s নাকি, দেখো তো না, এই জিনিসটা কি আমাদের s, ut প্লাস হাফ it স্কয়ার না, শুধু সামান্য একটু অসুবিধা আছে, এখানে একটু হাফ থাকতে হয়েছিল, যদি এখানে আমরা হাফ পেতাম তাহলে খাবার খাপ ফোন করতে পাও মিলে যেত, বাস মিলে নাই, হয়েছে মিলে নাই, তাই না? তার মানে এখানে কিন্তু আমাদের হাফ নাই, যদি এখানে হাফ থাকতো তাহলে কিন্তু আমরা এইটার পরিবর্তে s লিখতে পারতাম, তাই না? তাহলে এখন আমরা s প্রাইম সমান 2 গুণ s লিখতে পারতেছি না, না? পারার কারণ কি, না পারার কারণ হচ্ছে এই জিনিসটা আমার s এর সাথে ম্যাচ করে নাই, এই জিনিসটা s এর সাথে ম্যাচ করে নাই। এখন আমরা এভাবে লিখতে পারি যে যেহেতু ut প্লাস 80 স্কয়ার, যেহেতু ut প্লাস 80 স্কয়ার, এটা যেহেতু কি না বলতো, এটা যেহেতু s না, এটা যেহেতু s না, সুতরাং s প্রাইমটা এই যে 2 s এর দ্বিগুণ না। বুঝতে পারছো? তাহলে অবশ্যই উত্তর বুঝতে পারছো যে উত্তরটা কি হবে, বলো তো উত্তরটা কি হবে তাহলে, কি লিখবো? হ্যাঁ, আমরা এবার সমতলে চলমান বস্তুর ক্ষেত্রে কি বলো, দ্বিগুণ সময়ে দ্বিগুণ দূরত্ব অতিক্রম করি না। ঠিক আছে?